তো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থেকে আজ আমাদের দ্বিতীয় ক্লাস, তাই তো? লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম কনসেপ্ট অফ গ্রোথ, অর্থাৎ বৃদ্ধির যে ধারণা রয়েছে, বৃদ্ধির ধারণা সম্পর্কে আমরা পড়েছিলাম। বৃদ্ধি বিষয়টা কি আমরা সেটা দেখেছিলাম। আমি আমার দুটো ছবি এখানে রেখেছিলাম, তাই না? দুটো ছবির মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আমি এই ছোটো থেকে যখন আমি বড় হয়ে গেছি, এই দুটো প্রসেসের মধ্যে, এই দুটো সময়ের মধ্যে আমার মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন কিন্তু এসেছিল। এখানে কি যখন আমি বড় হয়েছি তখন আমার মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন এসেছিল। আমার হাইট পরিবর্তন হয়ে গেছিলো, ওয়েট পরিবর্তন হয়ে গেছিলো, আমার জ্ঞান বুদ্ধি পরিবর্তন হয়ে গেছিলো, আমার ভাষা পরিবর্তন হয়ে গেছিলো। আমি 5 থেকে 6টা লিস্ট করেছিলাম, আমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছিলো, তাই তো? এই যে সমস্ত কিছু পরিবর্তন, সমস্ত কিছু পরিবর্তনকে কি বলা হয়ে থাকে? ডেভেলপমেন্ট বা বিকাশ হয়ে থাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আর প্রথম যে দুটো পরিবর্তন ফিজিক্যাল দিক থেকে, শারীরিক দিক থেকে হাইট এবং ওয়েটের যে পরিবর্তন, সেটাকে আমরা বৃদ্ধি বলছিলাম, আর সমস্ত দিকের যে পরিবর্তন সেটাকে আমরা বিকাশ বলছিলাম। এটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি। আই হোপ আপনারা সকলেই ক্লাসটা করে নিয়েছেন, এখানে কারো সমস্যা নেই। বৃদ্ধি এবং বিকাশ বিষয়টা কি, ঠিক আছে? তো তারপরে আজ আমরা ডেভেলপমেন্ট বিষয়টা নিয়ে জানবো, যেটা আমরা গতকালই একটু জেনেছি। তাহলে ডেভেলপমেন্ট মানে কি? ওভারঅল চেঞ্জেস। ওভারঅল চেঞ্জ মানে কি? সমস্ত চেঞ্জ। সমস্ত চেঞ্জ মানে কি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানেটা কি? মানে যা কিছু চেঞ্জেস আছে সবগুলোকে আমরা একসাথে কম্বাইন করে সেটাকে বলি ডেভেলপমেন্ট বা বিকাশ। তাহলে এই বিকাশের যে মূল যে বেসিক ফান্ডাটা কি সেটা তো আপনাদের ক্লিয়ার রয়েছে। এবার এখান থেকে যে বৈশিষ্ট্যগুলো কী কী রয়েছে, ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স, সেগুলো আমরা একটা দেখব। যেমন কি আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি দেখছিলাম? তাহলে বৃদ্ধির ক্ষেত্রে কি দেখছিলাম? বৃদ্ধির বৈশিষ্ট্য, বৃদ্ধিটা কবে থেকে শুরু হচ্ছিল? বৃদ্ধিটা শুরু হচ্ছিল মাতৃগর্ভ থেকে। বৃদ্ধি মানে কি? সে হাইট ওয়েট বাড়াটা, ওটা কবে থেকে শুরু হচ্ছিল? বাচ্চা যখন মায়ের পেটে থাকে, বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন থেকে বৃদ্ধিটা শুরু হয়ে যাচ্ছিল। এবার প্রশ্ন, বিকাশ কবে থেকে শুরু হয়? তাহলে আমরা দেখি বিকাশের মধ্যে কি কি পড়ে। বিকাশ মানে কি? বিকাশ মানেই হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই তো? কোন কোন দিকের চেঞ্জকে আমরা বিকাশ বলি? আমি একটা কালকের লিস্ট আমি আজকেও বানাচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে বিকাশ মানে আমরা কি কি দেখেছিলাম? হাইটের চেঞ্জ হচ্ছিল, তারপর ওয়েটের চেঞ্জ হচ্ছিল, 1 নাম্বার হাইট, 2 নাম্বার ওয়েট, 3 নাম্বার হচ্ছে আমার কগনিশন। কগনিশন মানে কি? কগনিশন মানে হচ্ছে জ্ঞান, তাই তো? কগনিশন মানে হচ্ছে জ্ঞান। তারপরে হচ্ছে 4 নাম্বার মনে করুন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। 5 নাম্বার ইমোশন মানে হচ্ছে প্রক্ষোভ। 6 নাম্বার মনে করে লিখলাম সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মেলামেশা। সামাজিক মেলামেশা। তাহলে সমস্ত রকম চেঞ্জকে তো আমরা ডেভেলপমেন্ট বলে থাকি, আর এই দুটোকে আমরা বৃদ্ধি বলে থাকি। তাহলে এই দুটো তো শুরু হয়েছিল বাচ্চা যখন উম্বে ছিল, কনসেপশনে ছিল, মাতৃগর্ভে ছিল, তখন এই দুটো শুরু হয়ে গেছিল। কিন্তু কগনিশন বা জ্ঞান বা বুদ্ধি, এই বুদ্ধিটা কি মাতৃগর্ভে শুরু হয়েছিল? বুদ্ধিটা তো মাতৃগর্ভে শুরু কি করে হবে আর কি? মায়ের পেটে ছিল, ওর কি বুদ্ধি হয়েছে আর কি? আপনারা বলুন তো, কি মনে হয়? কেউ বলতে পারবে না আর কি, ঠিক আছে? রিসার্চ সাপেক্ষ। মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন আদৌ বুদ্ধি হয় কি নয় কি করে বুঝবো? জানি না আমরা, তাই না? তারপরে কি রয়েছে? ল্যাঙ্গুয়েজ বা ভাষা। বাচ্চা যখন মায়ের পেটে থাকে ও ভাষা বলতে পারে, ভাষার বিকাশ হয় না স্যার, এটাও বাচ্চা মায়ের পেটে থাকলে হয় না। তার ইমোশন মানে কি? প্রক্ষোভ। প্রক্ষোভ মানে কি? রাগ, দুঃখ, ভালোবাসা। একজন বাচ্চা যখন পেটে থাকে কি করে বুঝবো ওর রাগ, দুঃখ, ভালোবাসা আছে কি না আছে? বোঝার কোনো বুদ্ধি নেই, মানে হয় না। তারপর কি রয়েছে? সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক মেলামেশা। বাচ্চা মায়ের পেটে আছে, বাইরে তো আসেনি, সমাজ আসেনি, সামাজিক মেলামেশা কি করে হবে? তাহলে দেখুন, বিকাশের মধ্যে, বিকাশ মানে কি? বিকাশ মানে সবগুলো। বিকাশের মধ্যে এই দুটো জিনিস মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে, বাদ বাকিগুলো কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে না, পরে শুরু হচ্ছে। তাহলে আমরা কি বলবো? বিকাশটাকে আমরা কি বলবো? বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয়, এইটা বললে আমরা বেশি সেফ সাইডে থাকবো, নাকি বিকাশ জন্মের পরে হয় এইটা বললে আমরা বেশি সেফ সাইডে থাকবো? কোন জিনিসটা বললে আমার কোনো রকম ভুল থাকবে না সেই লাইনে? কোনটা বললে আমরা সেফ সাইডে থাকবো? আমি যদি বলি বিকাশ মাতৃগর্ভ থেকে শুরু হয়, হ্যাঁ তো শুরু হয়, তো এই হাইট শুরু হয়, ওয়েট শুরু হয়, তাহলে কিন্তু আমি সেফ সাইডে থাকবো আর কি। হতে পারে বিকাশের কিছু কিছু জিনিস জন্মের পরেও আসে, দুটো তো থাকছে। বিকাশের এই জিনিসটা তো মাতৃগর্ভ থেকে শুরু হচ্ছে, তাহলে কিন্তু আমরা বলবো বিকাশ কিন্তু শুরু হচ্ছে মাতৃগর্ভ থেকে। তাহলে ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম উম। তাহলে বিকাশ স্টার্ট হয়ে থাকে কবে থেকে? উম থেকে। উম্বের জায়গায় আর কি কি থাকতে পারে? উম্বের জায়গায় থাকতে পারে আপনাদের কনসেপশন, তাই তো? কনসেপশনের জায়গায় আর কি থাকতে পারে? কনসেপশনের জায়গায় থাকতে পারে প্রিন্যাটাল থাকতে পারে। প্রিন্যাটাল। প্রিন্যাটালের জায়গায় আর কি থাকতে পারে? বাংলায় থাকতে পারে গর্ভাবস্থা, তাই তো? তাহলে এই যে কটা জিনিস থাকতে পারে। তাহলে আমরা কি বুঝলাম? বিকাশ শুরু হয়ে থাকে উম্ব থেকে বা কনসেপশন থেকে বা প্রিনেটাল থেকে বা গর্ভাবস্থা থেকে। যদিও বিকাশের সমস্ত পার্টগুলো গর্ভাবস্থা থেকে শুরু হয় না,
যদি আমরা জানি দুটো পার্ট তো হয়, প্রথম ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট রয়েছে এই পার্টটুকু তো হয়, সুতরাং আমরা বলবো যে বিকাশের যে প্রক্রিয়া ডেভেলপমেন্টই থেকে স্টার্ট হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে বিকাশ কবে থেকে স্টার্ট হচ্ছে? থেকে স্টার্ট হচ্ছে। এইবার আমি যদি গ্রোথের কথা বলি, কবে শেষ হয় সেটার বিষয়ে আসছি। কবে শেষ হয় সেটা আমরা একটু দেখে নিই আগে, ঠিক আছে? তাহলে আমরা 1 নাম্বার দেখি হাইট, তারপরে কি রয়েছে ওয়েট। হ্যাঁ স্যার, এই দুটো তো একটা সময় গিয়ে থেমে যায়, আমরা পড়েছিলাম। কবে গিয়ে থেমে যায়? 18 থেকে 20 বছর গিয়ে এই দুটো থেমে যায় আর কি। পরেরটা দেখি কগনিশন মানে কি? জ্ঞান মানে কি? বুদ্ধি মানে কি? সেই মিঠুনদার ডায়লগ, তাই না? শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। তাহলে শিক্ষার কোনো শেষ নেই মানে জ্ঞানের কোনো শেষ নেই, তো আজীবন শিখতে পারে, মরার আগের দিনও শিখতে পারে, মরার 5 মিনিট আগেও সে শিখতে পারে আর কি, ঠিক আছে? তাহলে এটা তো শেষ হবে না আর কি, তাহলে আজীবন শিখবে আর কি। তাহলে এটা তো কখনো শেষ হয় না আর কি, আজীবন চলে। তাহলে এটা লাইফ টাইম চলে, LIFE TIME, এটা লাইফ টাইম চলে। ল্যাঙ্গুয়েজ, ভাষাটা তো সেও লাইফ টাইম, এমন তো ব্যাপার নেই তার 30 বছর হয়ে গেছে সে আর ভাষা শিখতে পারবে না, তার 50 বছর হয়ে গেছে ভাষা শিখতে পারবে না, এরকম কি কখনো হয়? লাইফ টাইম ভাষাটা শেখা যেতে পারে। তাহলে এইটাও, ল্যাঙ্গুয়েজটাও লাইফ টাইম শেখা যাবে। তার ইমোশন মানে কি? প্রক্ষোভ, রাগ, দুঃখ, ভালোবাসা, এগুলোকে যে কন্ট্রোল করার ক্ষমতা, এইটাও লাইফ টাইম শেখা যাবে। সোশ্যাল ইন্টারাকশন, সামাজিক মেলামেশা, এটাও লাইফ টাইম মানুষ করতে পারে আর কি। তাহলে এগুলো সব লাইফ টাইম করতে পারে। তাহলে বিকাশের মধ্যে কিছু পার্ট লাইফ টাইম চলে, আবার কিছু পার্ট আমরা জানি যেমন হাইট ওয়েট, এই কিছু পার্ট আবার থেমেও যায় 18-20 গিয়ে। তাহলে কিছু পার্ট থেমে যায়, আবার কিছু পার্ট লাইফ টাইম চলে। তাহলে আমরা কোনটাকে সাইড থাকবো? তাহলে আমরা কি বলবো? বিকাশ 18 থেকে 20 পর্যন্ত চলে এইটুকু বলবো, নাকি বিকাশ লাইফ টাইম চলে এইটা বলবো? কোনটা বললে আমরা সেফ থাকবো? তাহলে আমরা বলবো কিন্তু বিকাশ লাইফ টাইম চলে। আমরা জানি বিকাশের দুটো পার্ট থেমে যায়, তো কি হয়েছে, আরগুলো তো চলে। তাহলে আমরা একদম সেফ সাইডে থাকবো কি বললে? তাহলে বিকাশ শুরু হচ্ছে কোথায়? বিকাশ শুরু হচ্ছে কনসেপশন পিরিয়ডে, বা প্রিন্যাটাল, বা গর্ভাবস্থাতে, বা উম্বে। আর চলবে কতদিন পর্যন্ত? তাহলে বিকাশ চলবে হচ্ছে একদম টুম্ব পর্যন্ত। তাহলে থেকে চলবে TOMB, ঠিক আছে? টুম্ব মানে কি? টুম্ব মানে হচ্ছে কবর, টুম্ব মানে হচ্ছে কবর। তাহলে টুম্বের জায়গায় আর কি থাকতে পারে? টুম্বের জায়গায় থাকতে পারে আপনাদের ডেথ মানে কি? ডেথ মানে হচ্ছে মৃত্যু আর কি। বা থাকতে পারে যে বিকাশ কি রকম চলে থাকে? বিকাশ হয়ে থাকে লাইফ টাইম বা টিল ডেথ, মানে মরার আগে পর্যন্ত। তাহলে এই জিনিস থাকতে পারে। তাহলে বিকাশ কবে থেকে স্টার্ট হচ্ছে? কনসেপশন থেকে স্টার্ট হচ্ছে, বা প্রিনেটাল থেকে, বা থেকে স্টার্ট হচ্ছে। কতদিন পর্যন্ত চলছে? টুম্ব বা টিল ডেথ, বা মৃত্যুর আগ পর্যন্ত। তাহলে আমরা প্রথম পয়েন্টে কি বললাম? বিকাশ স্টার্ট হচ্ছে মাতৃগর্ভ বা থেকে, আর চলছে টুম্ব বা মৃত্যু পর্যন্ত। যদিও আমরা জানি বিকাশের মধ্যে কিছু পার্ট মাতৃগর্ভ থেকে স্টার্ট হয় না, আর এটাও জানি আমরা বিকাশের মধ্যে কিছু পার্ট শেষ পর্যন্ত চলে না। তো কি হয়েছে, কি 50% কিছু তো যাচ্ছে আর কি, সুতরাং আমরা তাই বলবো আর কি। তাহলে 1 নাম্বার যে পয়েন্ট রয়েছে, ইজ দেয়ার এনি কনফিউশন? বলুন, কারো কোনো রকম প্রশ্ন, অসুবিধা, জিজ্ঞাসা থাকলে বলুন। আর যাদের জিওগ্রাফির খাতা পাইনি, খাতা আজ পাঠাননি, কোনো সমস্যা নেই, আমি আরেকদিন টাইম দিচ্ছি, কাল 4টার মধ্যে কিন্তু অবশ্যই পাঠাবেন আর কি, ঠিক আছে? আমার কোনো লাভ নেই আপনার খাতা দেখে আর কি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে, হোয়াটসঅ্যাপ 9002890028206261, যেই নাম্বার থেকে আপনাদের সবসময় গ্রুপে মেসেজ যাচ্ছে আর কি, ওই নাম্বারে PDF করে পাঠাবেন আর কি, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের প্রথম পয়েন্ট। পাঠিয়ে দেবে। চলুন, শুভজিৎ স্যার এখানেই থাকে, কোনো সমস্যা নেই, একজনকে পাঠালেই হলো, আমি চেক করে নিই আর কি, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল এই নাম্বারটা, প্রথম পয়েন্ট হয়ে গেল। 2 নাম্বার পয়েন্ট আমরা দেখি। তাহলে আমরা কি দেখলাম? আমরা আগের দিন দেখেছিলাম যে গ্রোথকে আমরা কন্টিনিউয়াসলি বলছিলাম। তো গ্রোথ হচ্ছে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। কেন গ্রোথকে কন্টিনিউয়াস বলছিলাম? কারণ গ্রোথ সেই যে উম্বে শুরু হচ্ছিল, থেকে সেই যে 18তে ম্যাচুরেশন পর্যন্ত চলছিল, থেকে যে ম্যাচুরেশন পর্যন্ত গ্রোথটা চলছিল, ম্যাচুরেশন মানে কি? ম্যাচুরেশন মানে সেই 18 থেকে 20 এই পর্যন্ত যে গ্রোথটা চলছিল, এই সময়ের মধ্যে গ্রোথটা কখনো বিশ্রাম নেয় না, কখনো একদম থেমে যায় না। সে স্পিড কখনো কম স্পিডে যায়, কখনো বেশি স্পিডে যায়, কিন্তু একদম যে থেমে গেল এরকমটা হয় না। সেই জন্য আমরা বলেছিলাম গ্রোথ ইজ কন্টিনিউয়াস।
তাহলে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি স্যার কন্টিনিউয়াস বলবো? তাহলে দেখে নিই ডেভেলপমেন্ট কি থামে কি থামে না মাঝখানে আর কি, ঠিক আছে। তাহলে ডেভেলপমেন্ট মানে কি? ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই সবগুলোকে আমরা ডেভেলপমেন্ট বলি। তাহলে হাইট, ওয়েট, এই দুটো তো আগেই পড়ে নিয়েছিলাম, কন্টিনিউয়াস, থামে না। তাহলে বাদ বাকিগুলো দেখি। জ্ঞান, কখনো এরকম হয় যে তার 10 বছর পর্যন্ত সে অনেক কিছু শিখেছে, তার পরের 5 বছর সে কিচ্ছু শেখেনি, তার মাথায় কোনো জ্ঞান হয়নি? এরকম হয় কখনো? কখনো হতেই পারে না, তাই না? কিছু না কিছু জ্ঞান আমরা রোজ শিখতে থাকি, আজীবন আমরা জ্ঞান আহরণ করছি। তাহলে জ্ঞান আমরা আজীবন শিখি, কখনো থামে না জ্ঞান শেখা। ভাষা, এরকম কখনো হয়েছে প্রথম 50 বছর খুব ভাষা শিখলাম আমি, তারপরের 5 বছর কিচ্ছু ভাষা শিখিনি আর কি? ভাষা মানে কি? আপনি যদি রোজ একটা নতুন ওয়ার্ডও শেখেন, সেটাও ভাষা শিখছেন আপনি, তাই না? তো রোজ কিছু না কিছু ওয়ার্ড শিখছেন আপনি। তো এরকম কখনো হতে পারে না আপনি 5 বছর কোনো ভাষা শেখেননি, আবার 2 বছর শেখেননি, আবার 2 বছর শিখলেন, আবার 2 বছর বন্ধ ছিল ভাষা শেখা। এরকম হতে পারে না। ভাষা হতে পারে প্রক্ষোভ, সামাজিক মেলামেশা, যা কিছু আছে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু চলে আর কি। থামবে মাঝখানে, কিন্তু রেস্ট একদম গ্যাপ নেবে না, 2 বছর 3 বছর গ্যাপ নেবে না, চলবে কন্টিনিউয়াসলি। তাহলে 2 নম্বর পয়েন্ট, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস, বিকাশ হচ্ছে নিরবচ্ছিন্ন। বৃদ্ধির ক্ষেত্রেও দেখেছিলাম বৃদ্ধি হচ্ছে নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইজ সেম, ডেভেলপমেন্ট ইজ অলসো কন্টিনিউয়াস। ওকে, চলো পয়েন্ট 3, 3 নম্বর পয়েন্টে কি বলেছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট। সেই একই জিনিস আমরা গ্রোথের ক্ষেত্রেও কি পড়েছিলাম? গ্রোথের ক্ষেত্রেও পড়েছিলাম আমাদের যে গ্রোথের দুটো কারণ, একটা হচ্ছে হেরিডিটি, আমার হাইট ওয়েট বেড়েছে, তার কারণ কি? আমি মা বাবার কাছ থেকে কিছু একটা পেয়েছি এবং পরিবেশ থেকে কিছুটা পেয়েছি। তো এটা আমরা হাইট ওয়েটের ক্ষেত্রে দেখেছিলাম। বাদ বাকি যেগুলো আমি লিখেছি মানে ওভারঅল বিকাশ, আমি যে ওভারঅল বিকাশের দিকে দেখি, তাও বিকাশের দুটোই কারণ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। যেমন হাইট এবং ওয়েট, এই দুটোর ক্ষেত্রে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট কী করে কাজ করে আমি বুঝেছিলাম। বাকিগুলো দিই, যেমন কগনিশন, কগনিশন মানে কি? জ্ঞান। তাহলে আমার এখন যতটুকু জ্ঞান রয়েছে, আমি আপনাদের পেডাগজি এডুকেটর, তাই তো আমি আপনাদের পেডাগজি পড়িয়ে থাকি। তাহলে আমার পেডাগজি সম্পর্কে যা জ্ঞান রয়েছে, আমি যদি কারণ খুঁজতে বেরোই, কেন আমার এই পেডাগজি সম্পর্কে জ্ঞান রয়েছে, তার কারণও দুটো বেরোবে আর কি। আমি আপনাদের আজকে পড়াতে পারছি আপনাদেরকে, এর কারণটাকে আমি যেটা খুঁজতে বেরোই, তার দুটো কারণ বেরোবে। একটা কারণ হচ্ছে আমার মা বাবা, মানে আমার জিন, মানে আমার বংশগতি, মানে আমার হেরিডিটি, মানে আমার নেচার। তাদের কাছ থেকে আমি বংশ পরম্পরায় কিছু না কিছু আমি বৈশিষ্ট্য পেয়েছি টিচিংয়ের জন্য, এটা হচ্ছে 1 নম্বর কারণ। এবার মা বাবার কাছ থেকে তো আমি বৈশিষ্ট্য পেয়েছি, এবার আমি পায়ের উপর পা তুলে ঘুমাচ্ছি। হ্যাঁ, আমার মা বাবা তো মাস্টারি ফাস্টারি এই লাইনে ছিল, এবার আমিও অটোমেটিক্যালি মাস্টার হয়ে যাব আর কি। তাহলে হবে? হবে না। আমাকেও ডিএলএড বিএড কোর্স করতে হয়েছে, আমাকেও এর জন্য পড়াশোনা করতে হয়েছে, তাই না? আমাকেও মোটামুটি কটা টেট পাস করেছে, সিটেট ফিটেট গুনলে হয়তো বা 5-6টা তো হবে আর কি। সিটেট যদি সবগুলো গুনি 5-6টা হবে আর কি। আমাকেও 5-6টা টেট দিয়ে পাস করতে হয়েছে, আমাকেও এখানে এফোর্ট লাগিয়ে তারপরে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। তাহলে আমার যতটুকু জ্ঞান হয়েছে এর পিছনে কি রয়েছে? আমার মা বাবার কিছুটা বৈশিষ্ট্য আমি সেখান থেকে পেলাম, আর কিছুটা আমি পরিবেশ থেকে পড়াশোনা করলাম, পরীক্ষা দিলাম, এফোর্ট লাগালাম, প্র্যাকটিস করলাম, এই পরিবেশের প্রভাব রয়েছে। তাহলে আমার মা বাবার বংশগতি প্লাস পরিবেশ, বংশগতি ইন্টু পরিবেশ, তার ফলে কিন্তু আমার বর্তমানে যতটুকু জ্ঞান আছে এইটুকু হয়েছে আর কি। আপনার ক্ষেত্রেও সেম, আপনার যতটুকু জ্ঞান আছে মা বাবার কাছ থেকে কিছুটা পেয়েছেন বৈশিষ্ট্য, কিছুটা পরিবেশ থেকে নিয়েছেন আর কি, পড়াশোনা করে এফোর্ট লাগানোর মাধ্যমে। কগনিশন বা জ্ঞান বুঝলাম। তার পরের পয়েন্ট কি রয়েছে? ভাষা। আমার মধ্যে যতটুকু ভাষার বিকাশ হয়েছে বা আপনার মধ্যে যতটুকু ভাষার বিকাশ হয়েছে, তার কারণ আপনি খুঁজলেও সেই দুটো জিনিসই পাবেন। মা বাবার কাছ থেকে কিছুটা ভাষা আপনি পেয়েছেন বংশ পরম্পরায়, কিছুটা আপনি পরিবেশ থেকে নিয়েছেন। যদিও ভাষার ক্ষেত্রে পরিবেশের ভূমিকাটা একটু বেশি থাকে আর কি, তাই না? মানে পরিবেশ থেকে বেশি শিখি আর কি। তারপরে ইমোশনস, এইখানেও সেই দুটো কারণই আসবে। মা বাবা দেখবেন, বাবা রাগী, মা রাগী, ছেলেও একটু রাগী হয়েছে। বাবা মা খুব শান্ত, ছেলেও শান্তই হয় ম্যাক্সিমাম আগে। তাহলে কার কতটাই রাগ দুঃখ ভালোবাসা, এই ক্ষেত্রেও বাবা মা থেকে সে বংশ পরম্পরায় কিছু পায়, প্লাস যে পরিবেশে সে থাকে সেই পরিবেশ থেকে কিছুটা অ্যাকোয়ার করে, তাই না? সেরকমভাবে সোশ্যাল ইন্টারাকশন, মানে যে ওভারঅল যা কিছু আছে আপনি যাই দেখুন না কেন, সব কিছুর মূলে কিন্তু দুটোই রিজন, ওয়ান ইজ হেরিডিটি আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। হেরিডিটিকে আমরা, হেরিডিটির জায়গায় নেচার থাকতে পারে আর এনভায়রনমেন্টের জায়গায় নার্চার থাকতে পারে। হেরিডিটি মানে বংশগতি আর এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, ঠিক আছে? বা হেরিডিটির জায়গায় জিনও থাকতে পারে। কী কী থাকতে পারে আমি বলেও দিলাম। তাহলে এই ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। আর 3 নম্বর পয়েন্টটা আপনার চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে মোস্ট ভাইটাল পয়েন্ট। এটা এতটাই ভাইটাল পয়েন্ট যার জন্য এটাকে একটা সেপারেট চ্যাপ্টার হিসেবে ধরা হয় আর কি, ঠিক আছে? তবে আপনাদের চাপের কিছু নেই আর কি, আমি যতটুকু আপনাদের কনসেপ্ট বুঝিয়েছি এইটুকু যদি আপনারা বুঝে থাকেন, আলাদা কোনো চ্যাপ্টারের মানেই হয় না করানো আর কি, ঠিক আছে? তাই না? অনেকে দেখি এটা আলাদা করে চ্যাপ্টার করে পরে বইও দেওয়া থাকে, কিন্তু কী দরকার, এইখানে তো বুঝিয়ে দেওয়া যায় আর কি। বলুন, কারো কোনো প্রশ্ন আছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট নিয়ে?
চলুন পরের প্রশ্ন বলছি। পরের বৈশিষ্ট্য কি বলেছে? পরের বৈশিষ্ট্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইন ডেভেলপমেন্ট, যে বিকাশে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। হ্যাঁ স্যার, দেখা তো যাবেই আর কি, আমরা আগের দিনই গ্রোথেই পড়েছি, তাই না? গ্রোথেও ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি? ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানেই হচ্ছে ব্যক্তিগত পার্থক্য। ব্যক্তিগত পার্থক্য মানে কি? মানে সবাই সবার থেকে আলাদা। হ্যাঁ স্যার, সবাই তো সবার থেকে আলাদা হবেই। কেন সবাই সবার থেকে আলাদা হবে? কারণ সবার জিন আলাদা, প্লাস সবার এনভায়রনমেন্ট আলাদা। আমি কালকে বৃদ্ধি পড়ানোর ক্ষেত্রে ওই পয়েন্টটা এসেছিলো, বৃদ্ধিতেও পার্থক্য দেখা যায়। আবার যদি বিকাশের ক্ষেত্রে বলি, সবগুলোর ক্ষেত্রে বলি, বিকাশের ক্ষেত্রেও দেখা যায়। যেমন বৃদ্ধিমান এই দুটোর ক্ষেত্রে বলেছিলাম ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। প্লাস কগনিশন মানে কি? জ্ঞান। সবার জ্ঞান আলাদা হবে, সবার ভাষা আলাদা হবে, সবার ইমোশন আলাদা হবে, সবার সামাজিক মিথস্ক্রিয়া আলাদা হবে, সব আলাদা হবে। তার মানে আমরা কি বলবো? শুধু বৃদ্ধিতে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় না, ওভারঅল পুরো বিকাশেই ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। বৃদ্ধিটাও তো বিকাশের মধ্যেই পড়ছে, সবগুলোতেই ব্যক্তিগত পার্থক্য দেখা গিয়ে থাকে। চলুন, হয়ে গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে কি বলেছে? ডেভেলপমেন্ট সমান সমান কোয়ালিটেটিভ চেঞ্জেস প্লাস কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। তাহলে কি এই কোয়ালিটি, কি এই কোয়ান্টিটি, এইটা এবার বুঝি, তাই না? আমি গতকালকে বলেছিলাম যে কোয়ালিটি কোয়ান্টিটি পরের দিন একটু বোঝাবো আপনাদের। একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি, তাই তো? কোয়ালিটি মানে হচ্ছে বলে না যে অ্যাসপিরেন্টস আড্ডার একটা কোয়ালিটি রয়েছে, অ্যাসপিরেন্টস আড্ডার ক্লাসের কোয়ালিটি রয়েছে, কনসেপ্ট রয়েছে এখানে, ঠিক আছে? মানে গুণগত মান রয়েছে। তাহলে কোয়ালিটি মানে কি? কোয়ালিটি মানে হচ্ছে গুণ, ঠিক আছে? কোন জিনিসটা কত ভালো, কোনটা কত খারাপ, মানে ভালো গুণের একটা ভালো একটা জিনিস দিন আর কি, সে কি সেই জিনিসের গুণ। আর কোয়ান্টিটি মানে আমি বলি না, কয়টা কোয়ান্টিটি নেবা, কত, মানে পরিমাণ, কোন একটা সংখ্যা বা নাম্বার বোঝাচ্ছে। তাহলে কোয়ান্টিটি মানে কি? কোয়ান্টিটি মানে হচ্ছে কোন একটা পরিমাণ বোঝায়। ঠিক আছে? তাহলে কোয়ালিটি মানে হচ্ছে গুণ, আর কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ বা সংখ্যা। বুঝা গেল? যেমন আমি এইবার কোনো একটা মুদিখানার দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে বলছি যে কাকু আমাকে একটা ব্লেড দিন। কাকু কি বলবে আমাকে? কোয়ান্টিটি বলো আর কি, মানে কটা ব্লেড নেবা। তখন আমি বলবো 1 2 3 4। কি এই কোয়ান্টিটি কিসে বলছি? আমি সংখ্যাতে বলছি, ডিজিটে বলছি, নাম্বারে বলছি। তাহলে এই যে কোয়ান্টিটির ব্যাপারটা রয়েছে, কোয়ান্টিটি সবসময় কিসে প্রকাশিত হবে? কোয়ান্টিটি মানেই হচ্ছে সেখানে সংখ্যা থাকবে, সংখ্যা 1 2 3 4 5 6 থাকতে পারে। কোয়ান্টিটি মানে কি? কয়টা নেবা তুমি, একটা না দুটো না পাঁচটা না 10টা। তাহলে কোয়ান্টিটি যেইখানে দেখবেন তার মানেই মাথায় ওই সময় একই সময় ক্লিক করতে হবে। কোয়ান্টিটি মানেই আমরা পড়েছি সংখ্যা থাকবে, যেখানে যেখানে যেটাকে সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, তার মানে সেটা হচ্ছে কোয়ান্টিটি। এইবার কোয়ালিটি জিনিসটা কি আর কি? এবার দোকানদার আমাকে বলছে আর কি, ঠিক আছে, এই দেখো আমার কাছে 3 রকমের ব্লেড আছে, এই ব্লেডটা একদম পাতলা, এই ব্লেডটা একটু মোটা, এই ব্লেডটা এইরকম। ব্লেডের গুণ সম্পর্কে বলছে, এই পাতলা মোটা, এটা ভালো এটা খারাপ, ওটা কি বলছে? ওটা ব্লেডের গুণগত মান বলছে, এই ব্লেডটা কি রকম, এটা সেটা। ওটাকে তো সংখ্যায় প্রকাশ করা যাবে না, যাবে কি? যাবে না। যেমন মনে করুন যে ভাস্কর স্যার কীরকম পড়ায়, এর উত্তর কী হবে? আপনারা হয়তো বা লিখবেন ভাস্কর স্যার মোটামুটি পড়ায়, ভাস্কর স্যার খারাপ পড়ায়, আপনারা এরকম লিখবেন, তাই না? তাহলে এইটা আপনি কোয়ালিটি বলছেন ভাস্কর স্যারকে, আপনি কি এইভাবে বলতে পারেন ভাস্কর স্যার 500 কেজি পড়ায়? হবে? ভাস্কর স্যার 5 ফুট পড়ায়। ভাস্কর স্যারের পড়ানোর যে পড়ানোটা রয়েছে, এটা কি আপনি সংখ্যায় বলতে পারবেন ভাস্কর স্যার 5 ফুট পড়ায়? ভাস্কর স্যারের বুদ্ধি কতটা? 5 ফুট, 500 কেজি, 3 ইঞ্চি। হবে? ভাস্কর স্যারের বুদ্ধিটাকে কিন্তু আপনি সংখ্যায় লিখতে পারবেন না। ওইটা কি বলতে হবে? হয়তো ভালো বলতে হবে, হয়তো খারাপ বলতে হবে, এভারেজ বলতে হবে। তাহলে ভাস্কর স্যারের বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে একটা কোয়ালিটি বা গুণ, তাই না? এবার যদি আমি বলি ভাস্কর স্যারের হাইট কতটা, হাইটটা তো আপনি সংখ্যায় বলে দিতে পারবেন, হাইটটা আপনি সংখ্যায় বলে দিতে পারবেন। তার মানে হাইট হচ্ছে একটা কোয়ান্টিটি, হাইট হচ্ছে একটা পরিমাণগত দিক।
যদি আমি ওয়েটের কথা বলি, ওয়েটটাও স্যার তোমরা সংখ্যায় বলে দিতে পারো, ভাস্কর স্যার ওয়েট 50 কেজি, ওয়েটটাও একটা কোয়ান্টিটেটিভ দিক বা পরিমাণগত দিক। কিন্তু যদি ভাস্কর স্যারের কগনিশন জিজ্ঞেস করি, বুদ্ধি জিজ্ঞেস করি, এইটা তো স্যার বলা যাবে না ভাস্কর স্যারের বুদ্ধি 5 কেজি, ভাস্কর স্যারের বুদ্ধি 5 ফুট, ইহা তো স্যার বলা যাবে না, তাই না? তাহলে বুদ্ধিটা মানে কগনিশনটা কিন্তু কোয়ান্টিটেটিভ নয়, বুদ্ধিটা হচ্ছে কোয়ালিটেটিভ। এইবার যদি বলি ভাস্কর স্যারের ভাষার বিকাশ কেমন হয়েছে, ওইটা কোয়ান্টিটি হবে নাকি কোয়ালিটি হবে? ভাস্কর স্যারের ভাষার বিকাশ, তাই না? তাহলে ভাস্কর স্যারের ভাষার বিকাশ ওইটা তো নিশ্চয়ই সংখ্যায় বলা যাবে না, ওইটা আমাকে নিশ্চয়ই বলতে ভাস্কর স্যার ভাষার বিকাশ ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তাই না? যদি এবার সামাজিক বিকাশ বলি, ওইটাও নিশ্চয়ই বলা যাবে না ভাস্কর স্যারের সামাজিক বিকাশ হয়েছে এত কেজি, এত ফুট, এত গ্রাম, ওইটাও ভালো মন্দতে বলতে হবে আর কি। তাহলে যেগুলোকে আমরা সংখ্যায় বলতে পারবো সেগুলোকে আমরা পরিমাণগত বা কোয়ান্টিটি বলি, আর যেগুলোকে আমরা সংখ্যায় বলতে পারি না সেগুলোকে আমরা কোয়ালিটি বা গুণ বলি। এইবার তাহলে আমরা ডেভেলপমেন্ট পড়ছিলাম, ডেভেলপমেন্টের মধ্যে এতগুলো দিক রয়েছে, এতগুলো দিকের মধ্যে এই দেখুন প্রথমে যে হাইট রয়েছে এটাকে আমরা সংখ্যায় বলতে পারি, তার মানে এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ চেঞ্জেস বা পরিমাণগত পরিবর্তন। 2 নম্বর রয়েছে ওয়েট, এটাকেও আমরা সংখ্যায় বলতে পারি, মানে এইটাও পরিমাণগত বা কোয়ান্টিটি। কগনিশন বা জ্ঞান, কার জ্ঞান কতটা, এটাকে আমরা সংখ্যায় বলতে পারবো না, তার মানে এইটা হয়ে গেল কোয়ালিটি। তাহলে উপরের দুটো আমরা কোয়ান্টিটি পেয়েছি, 3 নাম্বারটা কোয়ালিটি চলে আসলো বা গুণ। 4 নাম্বার ভাষার বিকাশ কতটা হয়েছে, এটাও কোয়ালিটি বা গুণ। 5 নাম্বার ইমোশন, এটাও আমরা সংখ্যায় বলতে পারবো না, ওর রাগ 500 কেজি রাগ, এটাও একটা গুণ, ওর রাগ ভালো খারাপ, তাহলে এইটাও গুণগত দিক। 6 নাম্বার সামাজিক মেলামেশা, এটাও গুণগত দিক। তাহলে বিকাশের মধ্যে দুটো জিনিস কি রয়েছে, দুটো জিনিস রয়েছে কোয়ান্টিটি, আর বাকি যে নিচের জিনিসগুলো রয়েছে এগুলো হচ্ছে কোয়ালিটি। তাহলে কি আমরা বলতে পারি বিকাশের মধ্যে কোয়ান্টিটিরও দিক রয়েছে প্লাস কোয়ালিটি, দুটো জিনিসই রয়েছে, কম বেশি দুটোই রয়েছে তো, তাই না? এই যে কোয়ান্টিটি, এই উপরে দুটোকে কোয়ান্টিটি, আর যদি এইগুলো যদি বলি এগুলো কোয়ালিটি। তাহলে বিকাশ মানে কি শুধু কি এইটা না, এইটা দুটোই আছে, তাহলে আমরা কি বলবো, তাহলে বিকাশ মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ। তাহলে ডেভেলপমেন্ট সমান সমান দেখুন লেখা রয়েছে কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ মানে কি, কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত প্লাস কোয়ালিটেটিভ মানে গুণগত। তার মানে কি বিকাশের মধ্যে দুটো জিনিসই রয়েছে, কিছু কিছু দিক পরিমাণগত যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় যেমন হাইট ওয়েট, আর কিছু কিছু দিক গুণগত মানে কোয়ালিটেটিভ যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না, যেমন জ্ঞান বুদ্ধি ভাষা সামাজিক মেলামেশা এইগুলো। তাহলে এই ছিল আপনাদের 5 নাম্বার পয়েন্ট আর কি, যেটা পশ্চিমবঙ্গের 90% টেট যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে কোনো কনসেপ্টই নেই আর কি, কী পরিমাণগত আর হচ্ছে গুণগত, সব মুখস্থ করে পরীক্ষার হলে যাচ্ছে আর কি, এইটা মানে পরিমাণগত এবং এটা মানে গুণগত। জিজ্ঞেস করি জিনিসটা কি, 90% ছেলেমেয়ে জানে না আর কি, তাই না? আর দোষ হয় সরকারের যে পরীক্ষার প্রশ্ন কঠিন, তাহলে ইয়া করলে চলবে না, তাহলে ভালো করে বুঝতে হবে। বলুন, আমি এই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ যে বিষয়টা বোঝালাম, কারো কোনো প্রশ্ন? চলুন, মাম্পি ম্যাডাম খুব ভালো পড়াশোনা করছে আর কি, প্রথম থেকেই খুব সিরিয়াস, তাই না? চালিয়ে যান ম্যাডাম, এইভাবে পড়াশোনা, খুব বেশি সময় দিতে হবে না আর কি, আমি বললাম তো 6টা মাস আমাদেরকে দিন, আপনি ব্যর্থ হবেন না আর কি, ঠিক আছে? সামনে যা পরীক্ষা আসছে ঠিক আমরা উদ্ধার করে নেব। চলুন তাহলে আমরা বুঝে নিলাম কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ বিষয়টা কি, পরিমাণগত এবং গুণগত কি বিষয় রয়েছে। তাহলে বিকাশ মানে পরিমাণগত প্লাস গুণগত দুটোই আছে। পরের পয়েন্ট, ডেভেলপমেন্ট ইজ নট মেজারেবল। ডেভেলপমেন্ট ইজ নট মানে নট মানে কি, নট মানে হচ্ছে নয়, মানে বিকাশ নয়, কি নয়, মেজারেবল আর কি, ঠিক আছে? মানে কখন যদি কারো প্রশ্ন থাকে তাহলে একটু মাইকটা খুলবেন আর কি, তাছাড়া বাকিদের ডিস্টার্ব হতে পারে আর কি। ডেভেলপমেন্ট ইজ নট মেজারেবল, তাহলে ডেভেলপমেন্টটা মেজারেবল নয়। মেজারেবল মানে আমরা কি পড়েছিলাম, মেজারেবল মানে আমরা লাস্ট দিতে পড়েছিলাম, মেজারেবল মানে আমরা পড়েছিলাম পরিমাপযোগ্য। এবার প্রশ্ন স্যার পরিমাপযোগ্য অনেক কঠিন লাগছে, আরও ভেঙে বলুন। পরিমাপযোগ্য মানে যেটা মাপা যায় সেটাই পরিমাপযোগ্য, যেখানে সামনে নট লাগিয়েছে মানে বিকাশ পরিমাপযোগ্য নয়। কি করে স্যার, পরিমাপযোগ্য মানে কি মাপা যায়, বিকাশ তো স্যার মাপা যায় না, না আমরা বৃদ্ধি করেছিলাম মাপা যায়, তাই না? সেই প্রথম স্লাইডে ফিরে আসি আর কি, এই যে দেখুন হাইট এবং ওয়েট এই দুটো তো বৃদ্ধির অংশ, এই দুটোকে তো মাপা যায়,
বাদ বাকি এইটাকে কার জ্ঞান কত, এটা আমরা দাঁড়িপাল্লা ফিতে দিয়ে মাপতে পারবো না, ল্যাঙ্গুয়েজ মাপতে পারবো না, ইমোশন মাপতে পারবো না, সোশ্যাল ইন্টারাকশন মাপতে পারবো না। বৃদ্ধির মধ্যে এই যে প্রথম যে দুটো দিক রয়েছে, মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক যে দিক থেকে যে চেঞ্জেস, হাইট এবং ওয়েট, এই দুটোই শুধু মাপা যায়, তাই না? বিকাশের মধ্যে এই দুটো জিনিস মাপা যায়, বাদ বাকিগুলো তো মাপা যায় না, তাই না? হ্যাঁ মানছি বিকাশের মধ্যে দুটো দিক মানা যায়, বাদ বাকিগুলো মাপা যায় না। তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো বিকাশ হচ্ছে পরিমাপযোগ্য, নয় বললে ভুল হবে আর কি, ঠিক আছে? পরিমাপযোগ্য যদি একবারে নয় বলে দেয় তাহলে কেমন হয়, দ্রুত মাপা যাচ্ছে, তাহলে আমরা পরিমাপযোগ্য নয় না বলে আমরা এইরকমটা বলবো, বিকাশ হচ্ছে পরিমাপযোগ্য প্লাস পর্যবেক্ষণযোগ্য। যেমনটা আমরা এর আগে কি পড়েছিলাম, কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ, দুটোই ছিল, কিছুটা দিক কোয়ালিটির ছিল, কিছুটা দিক কোয়ান্টিটির ছিল, আমরা কি বললাম বিকাশ কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুটোই। তাহলে এই ক্ষেত্রে আমরা একই রকম দিকে যাই আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো বিকাশ হচ্ছে মেজারেবল, এটা নোট কেটে দিন আর কি, বিকাশ হচ্ছে মেজারেবল প্লাস অবজারভেবল। তাহলে বিকাশ হচ্ছে পরিমাপযোগ্য, হ্যাঁ বিকাশের মধ্যে কিছু কিছু দিক যেমন হাইট ওয়েট এটাকে পরিমাপও করা যায়, আবার বাদ বাকি যে দিকগুলো রয়েছে সেগুলোকে পরিমাপ করা যায় না কিন্তু পর্যবেক্ষণ করা যায়। আপনি মাপতে পারবেন না ওর ভাষার বিকাশ কতটা হয়েছে, কিন্তু আপনি দেখে তো বুঝতে পারবেন, হ্যাঁ এই বাচ্চাটা আগে তো ভাষা বলতেই পারতো না, এখন তো অনেক ভাষা বলার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসছে, অনেক ভালো ভাষার ব্যবহার সে করতে পারছে, এটা তো বুঝতে পারবেন আপনি, তাই না? তাহলে কি বুঝলাম, তাহলে বিকাশ হচ্ছে পরিমাপযোগ্য হাইট ওয়েটের দিকটা প্লাস পর্যবেক্ষণযোগ্য, দুটো দিকই রয়েছে বিকাশের মধ্যে, ঠিক আছে? চলুন তাহলে ডেভেলপমেন্টের যে বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা পড়ে ফেললাম, তাই তো? মোটামুটি এবার বৃদ্ধি এবং বিকাশ নিয়ে কারো কোনো জায়গায় অসুবিধা নেই আর কি, ঠিক আছে? আই হোপ বৃদ্ধি এবং বিকাশটা কি, সে একটা ছোট বাচ্চা ডে বাই ডে বড় হচ্ছে, বড় হওয়ার সময় তার মধ্যে অনেক রকম পরিবর্তন আসছে, ওই অনেক রকম পরিবর্তনের মধ্যে হাইট ওয়েট এবং যে হাইট ওয়েটের মধ্যে যে পরিবর্তন সেগুলোকে আমরা বৃদ্ধি বলছি, বাদ বাকি সমস্ত কিছুকে একসাথে সমস্ত কিছু যে পরিবর্তন সেগুলোকে বিকাশ বলছি। বৃদ্ধি কবে থেকে স্টার্ট হচ্ছে? মাতৃগর্ভ থেকে। বিকাশ কবে থেকে স্টার্ট হচ্ছে? মাতৃগর্ভ থেকে। বৃদ্ধি কন্টিনিউয়াস প্রসেস, বিকাশ কন্টিনিউয়াস প্রসেস। বৃদ্ধি কতদিন পর্যন্ত চলে? 18 থেকে 20 বছর বয়স বা পরিণমন পর্যন্ত বা ম্যাচুরেশন পর্যন্ত। বিকাশ কতদিন পর্যন্ত চলে? একদম লাইফ টাইম পর্যন্ত চলে, বা থেকে টুম পর্যন্ত চলে, বা লাইফ টাইম বা টিল ডেথ পরে, দুটোই কন্টিনিউয়াসভাবে চলে বা অর্ডারলি চলে, একটা নির্দিষ্ট ক্রমে চলে, একটা সিকোয়েন্স রয়েছে, সেই সিকোয়েন্স মেনটেন করে চলে। বৃদ্ধি হোক বা বিকাশ হোক, বৃদ্ধি হোক বা বিকাশ হোক, দুই ক্ষেত্রেই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। কেন দেখা যায়? দুজনেরই বৃদ্ধি হোক বা বিকাশ হোক, দুটোরই কারণ কি? হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। হেরিডিটিকে নেচার বলা যায়, এনভায়রনমেন্টকে নার্চার বলা যায়। হেরিডিটিকে আমরা জিন বলতে পারি, আর এনভায়রনমেন্টকে আমরা সোশ্যাল বলতে পারি বা সামাজিক বলতে পারি। দুটোই আলাদা হয়ে থাকে সবার ক্ষেত্রে, সেই জন্য সবার ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু দেখা গিয়ে থাকে, ঠিক আছে? বৃদ্ধি মানে বৃদ্ধি বা গ্রোথ, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, বা এটাকে আমরা মেজার করতে পারি, সংখ্যায় আসে। আর যদি ডেভেলপমেন্টের কথা বলি, সব কিছু আছে, তাহলে ডেভেলপমেন্টের মধ্যে কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি দুটোই আছে, পরিমাণগত এবং গুণগত দুটোই আছে। বিকাশের মধ্যে কিছু জিনিস আছে মাপা যায়, মানে পরিমাপযোগ্য বা মেজারেবল, কিছু জিনিস আছে মাপা যায় না, সেগুলো পর্যবেক্ষণ করা যায়, অবজার্ভ করতে হয়, তাহলে মেজারেবল প্লাস অবজারভেবল বোথ। ওকে, এইবার বিকাশের আমরা বেশ কিছু ডোমেইনস দেখব, ডোমেইনস অফ ডেভেলপমেন্ট। এবার প্রশ্ন, স্যার সবই ঠিক ছিল, আবার হঠাৎ করে ডোমেইনস শব্দটা আবার কি চলে আসলো, তাই না? ডোমেইনস মানে কি? ডোমেইনস মানে কিছু নয়, ডোমেইনস মানে হচ্ছে ভাগ। ভাগ মানে স্যার কোন ভাগ? সে আমরা সেই যোগ বিয়োগ ওই ভাগ না, ভাগ মানে হচ্ছে প্রকারভেদ, এক কথায় প্রকারভেদ তো পড়েছেন, বা এক কথায় টাইপস বলতে পারি আর কি, টাইপস অফ ডেভেলপমেন্ট, হ্যাঁ? তাহলে আমরা এখন কি করবো? টাইপস অফ ডেভেলপমেন্ট। তাহলে ডেভেলপমেন্ট মানে কি? ওই যে আমি প্রথমে যে লিস্টটা করলাম 5-6 রকমের চেঞ্জ, তাহলে লিস্ট করলাম না, সবগুলোকে একসাথে ডেভেলপমেন্ট বলে, সেগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে ডোমেইনস অফ ডেভেলপমেন্টে ভাগ করেছে আর কি, ঠিক আছে? প্রথম যে ভাগ রয়েছে ফিজিক্যাল। ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক। তাহলে প্রথমটা আমি শারীরিক বিকাশ আমি লিখেছি, তাহলে ফিজিক্যাল মানে কি? ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক বিকাশ। তাহলে শারীরিক বিকাশ বলতে কোনটা বুঝবো? মানে শরীরের দিক থেকে যে চেঞ্জগুলো হচ্ছিলো, শরীরের দিক থেকে স্যার কী চেঞ্জ হচ্ছিলো? ওই তো হাইট বেড়ে যাওয়া,
তারপর এই ওজনটা এইভাবে বেড়ে যাওয়া, তাহলে এই চেঞ্জেসগুলো তার শরীরের দিক থেকে হচ্ছিল। তাহলে শরীরের দিক থেকে যে চেঞ্জ সেগুলোকে আমরা বলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তারপরে জ্ঞানের যে চেঞ্জ আসছিল, জ্ঞানের চেঞ্জ, সেটা তো ডেভেলপমেন্টের মধ্যে আমরা লিখেছিলাম পয়েন্টে, সেটাকে কি বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। বাংলায় আমরা বলে থাকবো এটাকে জ্ঞানীয় বিকাশ, জ্ঞানীয় বিকাশ বা প্রজ্ঞার বিকাশ। তারপরে কি রয়েছে সোশ্যাল, মানে কি সামাজিক। বাচ্চা সে কতটা সামাজিক মেলামেশা করছে, প্রথম দিকের দিকে তার সামাজিক মেলামেশা ততটা সে করছিল না আর কি, ডে বাই ডে তার বন্ধু বান্ধব বাড়ছে, সামাজিক মেলামেশা করছে, এটাও তার মধ্যে চেঞ্জেস এসছে। তাহলে এটাকে বলবো আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক বিকাশ। তারপরে রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশনাল ডেভেলপমেন্ট মানে কি, ইমোশন মানে বলেছিলাম FAL, ফাল, ফাল মানে হচ্ছে ফিয়ার, অ্যাঙ্গার, লাভ, রাগ, দুঃখ, ভালোবাসা। যখন বাচ্চা ছোট থাকে তার মধ্যে এগুলো কন্ট্রোলে থাকে না, কাউকে ভালোবাসলেও সে ডিরেক্ট বলে দেয় আর কি, আমার ওই ম্যাডামটাকে ভালো লাগে আর কি, আমার ওই স্যারকে ভালো লাগে আর কি, সরাসরি বলে দিচ্ছে আর কি, ওর মধ্যে কন্ট্রোল নেই। রাগ উঠলে ডিরেক্টলি কাউকে মেরে দিচ্ছে, হাসি পেলে হি হি করা হয় হেসে দিচ্ছে, বাচ্চার মধ্যে কন্ট্রোল নেই। তো ডে বাই ডে যখন সে বড় হচ্ছে তার মধ্যে এগুলো কন্ট্রোল আসছে। খুব খারাপ থেকে খারাপ পরিস্থিতি হলেও আমরা এখন কান্না করি না, যত খারাপ পরিস্থিতি হয়ে যাক আমরা কিন্তু জনসমক্ষে কান্না করি, অ্যাটলিস্ট সে বিছানায় রাত্রেবেলা কান্না করছি, ঠিক আছে, জনসমক্ষে আমরা কান্না করি না, আমরা এখন এটা কন্ট্রোল করতে শিখেছি। আগে আমাদের কন্ট্রোল ছিল না এটার প্রতি, এখন আমরা কন্ট্রোল করতে শিখেছি বিকজ অফ ইমোশনাল ডেভেলপমেন্ট। আমাদের ইমোশনাল ডেভেলপমেন্ট হয়েছে, সেই জন্য আমরা কন্ট্রোল করতে শিখেছি আর কি। আমরা যে কাউকে ভালো লাগলে হুট করে আমরা বলি না, চেপে রাখি, কন্ট্রোল পাওয়ার এসছে বিকজ অফ ইমোশনাল ডেভেলপ, মানে কি আমরা ইমোশনালি ডেভেলপ হয়েছে আর কি, আমাদের ইমোশনকে কাবুতে রাখতে শিখেছি, হয় না, আপনি ইমোশনস কাবু মে রাখিয়ে তো এটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে বিকাশের মূল 4টা ডোমেন হচ্ছে এই 4টা, কি বললাম, ফিজিক্যাল, ইমোশনের বাংলা হচ্ছে প্রাক্ষবিক। তাহলে বিকাশ মানে হচ্ছে ওভারঅল চেঞ্জ, অনেক দিকে চেঞ্জ, অনেক দিকে চেঞ্জের মধ্যে মূল 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল বা শারীরিক, 2 নাম্বার হচ্ছে কগনিটিভ বা জ্ঞানীয় বিকাশ, 3 নাম্বার সোশ্যাল বা সামাজিক বিকাশ, 4 নাম্বার হচ্ছে ইমোশনাল বা প্রাক্ষরিক বিকাশ। এবার মনে আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার বিকাশ মানে কি 4 রকমেরই পরিবর্তন? এই 4 রকমের পরিবর্তন বাদেও তো আরও অনেক রকম পরিবর্তন যেগুলো আমরা বিকাশ বলে থাকি, যেমন ভাষার পরিবর্তন, একটা বাচ্চার মধ্যে ছোট থেকে বড় হতে হতে তার মধ্যে ভাষার পরিবর্তন আসে, সেটাও তো বিকাশের মধ্যে অংশ। তাহলে স্যার এখানে আরেকটা পয়েন্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট কেন হলো না স্যার? প্রশ্ন আসতেই পারে আপনার মনে আর কি, ঠিক আছে, আপনি স্যার 4টা পয়েন্ট কেন করলেন আর কি, এখানে একটা দাগ দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে কেন লিখলেন না আর কি, তাই না? দেখুন, আমি এই যে 4টা পয়েন্ট রয়েছে, এই 4টা পয়েন্ট হচ্ছে মূল 4টা পয়েন্ট। এবার এই 4টা পয়েন্টের মধ্যেই বাদবাকি যেগুলো বাইরে মিস হয়ে গেছে সব এগুলোর মধ্যে ঢুকে আছে, ঠিক আছে, বাদবাকি সব এগুলোর মধ্যে ঢুকে আছে। যেমন আমি যদি বলি, একটা বাচ্চা যখন ছোট থাকে তার মধ্যে তখন কোনো কিছু একটা বিষয়ের যুক্তি থাকে না। আমি আগেই কেউ মাইক অন করবেন, আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন, ঠিক আছে। যেমন একটা ছোট বাচ্চা, সে যখন ছোট থাকে তার মধ্যে সেই সময়তে কোনো কিছু একটা বিষয়ে রিজনিং থাকে না, রিজনিং মানে কি যুক্তি থাকে না, বা সে যখন বড় হয় ধীরে ধীরে তার মধ্যে সেই যুক্তিটা চলে আসে। একটা প্রশ্ন আপনি যখন 10 বছরে জিজ্ঞেস করবেন যে সূর্য উঠলে তো গরম কেন পড়ছে, সে তখন যুক্তি দিতে পারবে না। যখন 15 বছর বয়স হবে সে আরেকটু ভালো যুক্তি দেবে, 20 বছর যখন বয়স হবে সে আরেকটু ভালো যুক্তি দেবে, 25 বছর বয়সে গেলে আরও ভালো যুক্তি দিতে পারবে। তার মানে কি যুক্তিটা তার ডে বাই ডে বাড়ছে, যুক্তিটা আর কি। তাহলে এই যে যুক্তিটা তার ডে বাই ডে বাড়ছে, তার মধ্যে যুক্তির যে চেঞ্জেসটা আসছে, চেঞ্জেস তো আসছে এখানে, তাহলে যুক্তির দিক থেকে এই যে চেঞ্জ, তাহলে যুক্তির চেঞ্জ হচ্ছে মানে যুক্তির একটা বিকাশ হচ্ছে। তাহলে এই যে যুক্তির বিকাশ, এইটাকে আমরা কোন ফিল্ডে ফেলতে পারি? এটা শারীরিক বিকাশে ফেলবো, নাকি সোশ্যাল ডেভেলপমেন্টে ফেলবো, নাকি কগনিটিভ ডেভেলপমেন্টে ফেলবো, না ইমোশনাল ডেভেলপমেন্টে ফেলবো? কাকে জিজ্ঞেস করি দেখি? গার্গী ম্যাডাম শোনা যাচ্ছে? গার্গী ম্যাডাম মাইকটা অন করে ম্যাডাম বলুন। একদম লজ্জা ভয় কিচ্ছু করা যাবে না আর কি, ঠিক আছে, নিঃসন্দেহে মাইক খুলে বলুন আর কি। এই যে বাচ্চার মধ্যে যে যুক্তির বিকাশটা হলো আর কি, এই যুক্তির বিকাশটা আমরা কোন ফিল্ডে ফেলবো আর কি? এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে, নাকি সোশ্যাল বা সামাজিকের মধ্যে, নাকি কগনিটিভ বা জ্ঞানের মধ্যে, নাকি ইমোশনাল বা প্রাক্ষবিকের মধ্যে পড়লো? কোথায় ফেলবো এই বিষয়টা? গার্গী ম্যাডাম, এম আই অডিবল? হ্যাঁ ম্যাডাম বলুন। একদম, তাই না? তাহলে যুক্তির বিকাশ, তাহলে যুক্তি মানে কি, যুক্তিটা কোত্থেকে দিচ্ছ?
মাথা থেকে দিচ্ছে, বুদ্ধি থেকে দিচ্ছে, তার মানে যুক্তির বিকাশ কগনিটিভের মধ্যে পড়ছে। একদম কারেক্ট, তাই না? একই রকমভাবে তাহলে এইবার যদি আমি বলি যে কোনো একটা বাচ্চা তার যে ভাষার বিকাশ, যে যখন ছোট ছিল সে তখন খুব একটা ভাষা বলতে পারতো না আর কি, ডে বাই ডে যত বড় হচ্ছে তার ভাষা বলার ক্ষমতা, ভাষা বলার ওয়ার্ড স্টক ডে বাই ডে বাড়ছে, তার মানে চেঞ্জ আসছে, তার মানে ভাষার বিকাশও ডেভেলপমেন্টের অংশ। এখানে তো ভাষার বিকাশ আলাদা করে পয়েন্টে লিখিনি আমি, তাহলে যে কোনো এই চারটার মধ্যে একটা তো একটা ঢোকাতে হবে আর কি। তাহলে ভাষার বিকাশ আমরা কোনটাতে ফেলতে পারবো? মাদিনা ম্যাডাম বলুন তো, ভাষার বিকাশ আমরা কোথায় ফেলবো? ফিজিক্যালে না সোশ্যালে না কগনিটিভে না ইমোশনালে? আমরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটাকে কোন ফিল্ডের মধ্যে আমরা রাখবো? ভাষার বিকাশ সামাজিক। আর কেউ কেউ চ্যালেঞ্জ করবেন? আচ্ছা, কেউ চ্যালেঞ্জ করবেন আর কি, ঠিক আছে। তাহলে ভাষার বিকাশ সামাজিকের মধ্যে আর কি, ঠিক আছে। তো ভাষার বিকাশটা মোটামুটি সামাজিকের মধ্যেই ধরা হয়, আবার অনেক ক্ষেত্রে আবার কগনিটিভ বললেও ভুল হবে না আর কি, কারণ ভাষার বিকাশে জ্ঞানেরও একটা ভূমিকা রয়েছে, তবে মূলত প্রেফার করবেন সামাজিকের দিকেই যাওয়া আর কি, কারণ কগনিটিভের থেকেও বেশি জরুরি ওকে সোশ্যালে থাকা, সমাজে থাকা আর কি। সমাজে না থাকলে ওর ভাষা শেখা ও মুশকিল হয়ে যাবে আর কি, ঠিক আছে। অনেক অনেক ক্ষেত্রে কগনিটিভ ধরা হয়ে থাকে আর কি, তবে প্রেফার করবেন আপনার সোশ্যাল। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা কোথায় ধরবো? সোশ্যালের মধ্যেই ধরবো আর কি। তাহলে ভাষার বিকাশ এটাও সামাজিক বিকাশের মধ্যেই পড়বে আর কি। তাহলে সেই যে আমি প্রথম পেজে আসি, প্রথম পেজে আমি যতগুলো পয়েন্ট লিখেছিলাম, এখানে আমি কটা পয়েন্ট লিখেছিলাম? এখানে আমি 7টা পয়েন্ট 6টা লিখেছিলাম, সব কিছুই কোনো না কোনোর মধ্যে ঢুকে, যেমন হাইট ওয়েট এই দুটো চলে যাচ্ছে সেই ফিজিক্যাল ডেভেলপমেন্টের অংশ, কগনিশন এটা একটা আলাদাই একটা অংশ, ল্যাঙ্গুয়েজ এটা সোশ্যাল ডেভেলপমেন্টে ঢুকে যাচ্ছে, সামাজিক মেলামেশা এটাও সামাজিক বিকাশে ঢুকে যাচ্ছে, আর ইমোশন এটাও তো আলাদা একটা ফিল্ড আছে আর কি। তাহলে ডেভেলপমেন্টের মূল ডোমেন যদি বলে, মূল ডোমেন হচ্ছে 4টা, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজ মানে ডেভেলপমেন্ট বা বিকাশের মূল ডোমেন বা মূল প্রকারভেদ হচ্ছে 4টি। কী কী সেগুলো? সেগুলো হচ্ছে পি, সি, এস, ই, তাই তো। পি ফর ফিজিক্যাল মানে শারীরিক, সি ফর কগনিটিভ বা জ্ঞানীয়, এস ফর সোশ্যাল বা সামাজিক, ই ফর ইমোশনাল বা প্রাক্ষবিক। বাংলা মনে না রাখলেও চলবে, প্রাক্ষবিকের জায়গায় আরও 1000 রকম নতুন ওয়ার্ড আসবে। কালকের প্র্যাকটিস সেটেই দেখেছিলাম প্রাক্ষবিকের বাংলা এসছে প্রক্ষিপ্ত আর কি, সে তো প্রক্ষিপ্ত মানে আমি জানি না আর কি, আমি প্রথমবার দেখছি প্র্যাকটিস সেটে প্রক্ষিপ্ত কী আর কি, তাই না? তো এরকম হবে কিন্তু বাংলা দেখলে আর কি। ইংলিশ সবসময় দেখতে হবে ইমোশনালি থাকবে, ইমোশনালের জায়গায় অন্য কিছু থাকে আমার কাছে ধরবেন, তাই না? তো ইংলিশ টার্ম অবশ্যই মনে রাখতে হবে। তাহলে পি ফর ফিজিক্যাল, সি ফর কগনিটিভ, এস ফর সোশ্যাল, ই ফর ইমোশনাল। তাহলে এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের মূল 4টি ডোমেন। ওকে, এবার একটা একটা ডোমেন আমরা ডিটেলসে পড়বো ডে বাই ডে। আজ মূলত একটু ফিজিক্যাল যে ডোমেন রয়েছে এটা নিয়ে একটু আলোচনা করি আর কি, ঠিক আছে। তাহলে ফিজিক্যাল ডোমেন মানে কি? ফিজিক্যাল ডোমেন মানে হাইট এবং ওয়েট বাড়ার কথা হবে আর কি। হাইট এবং ওয়েট বাড়া মানেই তার হাইটটা বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে, মানে গ্রোথের কথা আর কি। তাহলে ফিজিক্যাল ডোমেন মানে কি? গ্রোথ, যেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি আর কি, ঠিক আছে। তাহলে এই ফিজিক্যাল নিয়েই আরও যে বিষয়বস্তু রয়েছে সেগুলো আমরা একটু দেখি। একটা এখানে প্রশ্ন রয়েছে, বলুন। হ্যাঁ, এগুলো অনেক আছে, সেগুলো আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্টে পড়বো। ক্যারেক্টারিস্টিক্স বলছি, সরি, প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্টে পড়বো। সেইখানে মোটামুটি আরও 15টা পয়েন্ট রয়েছে আর কি, ঠিক আছে। আরও 15টা পয়েন্ট রয়েছে, ওর জন্য প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট পড়ার জন্যই 2টো ক্লাস লাগবে আর কি, ঠিক আছে। তো চাপের কিছু নেই, কোনো কিছু বাদ যাবে না আর কি। আমি যদি পড়াই আর কি, আমার মোটামুটি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকেই যদি আমি প্রপারলি পড়াই আর কি, কটা ক্লাস লাগবে? 20টা মতো ক্লাস তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকেই হয় আর কি, ঠিক আছে। 20টা ক্লাস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। এবার 20টা ক্লাস তো করানো সম্ভব হয় না, তবে 10টা ক্লাস তো পাবেনই আপনার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। মানে আপাতত 10টা ক্লাস করিয়ে ছেড়ে দেবো আমি, বাদ বাকি যে এমসিকিউ ছেড়ে থেকে যাবে সেগুলো ইউটিউব লাইভে করিয়ে দেবো বা ফিউচারে মক টেস্টের মাধ্যমে করিয়ে দেবো আর কি, ঠিক আছে। সেই টেনশন নেই আপনাদের যে কোনো কিছু বাদ থেকে যাবে আর কি, ঠিক আছে। বাকি আপনারা কীরকম অভ্যস্ত এর আগে হয়েছেন যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট একটা চ্যাপ্টার একটা ক্লাস বাস শেষ আর কি? না, আমরা সেইভাবে চলি না। একটা চ্যাপ্টার সে 8টা হতে পারে ক্লাস, 10টা হতে পারে, এমন এমন চ্যাপ্টার আছে 15টা ক্লাস চলবে আর কি, তাই না? যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে প্রচুর ক্লাস চলবে আর কি। এগুলো থিওরি চলবে, এগুলো থিওরি চলার পরে মক টেস্ট শুরু হবে, মক টেস্ট আপনারা দেবেন, মক টেস্টের প্রশ্নগুলো একটা একটা করে অ্যানালাইসিস হবে। আর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেউ যদি বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এই ফার্স্ট চ্যাপ্টার,
ঠিক আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে যদি প্রশ্ন না আসে তাহলে সেটা টেটের পরীক্ষায় হতেই পারে না, ঠিক আছে। সে কোনোবার হতে পারে পিঁয়াজের থেকে প্রশ্ন আসবে না, এইটা থেকে আসবে না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আসতেই হবে, মিনিমাম একটা তো আসবে, ম্যাক্সিমাম 3টা পর্যন্ত দেখা গেছে, ঠিক আছে। আর এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র সিডিপিতে নয়, বাদ বাকি যে আপনারা বাকি সাবজেক্টিভ যে পেডাগজি পড়বেন সরাসরি হেল্প পাবেন আপনারা এখান থেকে। আমি ইংলিশ এখন স্টার্ট করবো না আর কি, ঠিক আছে। কেন স্টার্ট করবো না, কারণ আপনার যখন সিডিপিতে যখন একটা ভালো বেস যখন আপনি তৈরি হয়ে যাবে তখন ইংলিশের দেখুন 50% অটোমেটিক তৈরি হয়ে গেছে। আমি কোনো সাবজেক্টিভ পেডাগজি আগে স্টার্ট করবো না। তার কারণ কি, তার কারণ হচ্ছে সব কিছুর বেস হচ্ছে সিডিপি। সিডিপিতে যখন আপনি একটা ভালো বেস তৈরি করে ফেলবেন তখন বাদ বাকি সাবজেক্টের পেডাগজি তখন পড়তে যখন যাবেন ইংলিশ পেডাগজি দেখবেন আপনি 50% আগে থেকেই পারেন। প্রথম ক্লাস হচ্ছে 50% আগে থেকেই পারেন। কেন পারেন? বিকজ অফ সিডিপি, বিকজ অফ পেডাগজি। এই জিনিসগুলো সবাই ভুল করে থাকে কিন্তু এগুলো ঠিক নয় আর কি, হ্যাঁ। তো কোনো দিনই সিডিপি বাকি যা পেডাগজি রয়েছে আগে পড়া উচিত নয়, সিডিপি পড়ার আগে, কারণ এইখান থেকে তো ভিতটা তৈরি হবে। এটা যদি আপনি না বোঝেন আর কি, ইংলিশ পেডাগজি পড়বেন, ইংলিশ পেডাগজির প্রথম চ্যাপ্টার কি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন, তাই তো। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশন মানে কি, সেখানে ভাষা কী করে শেখে, ভাষার বিকাশ সম্পর্কে বোঝানো হয়েছে। তাহলে আপনি যদি বিকাশই না জানেন সিডিপি থেকে, তাহলে ভাষার বিকাশ আপনি ডিরেক্টলি কী করে পড়বেন ইংলিশ পেডাগজিতে। ভাষার বিকাশ ইংলিশ পেডাগজিতে রয়েছে, তাহলে ভাষার বিকাশ পড়তে গেলে আগে আপনাকে বিকাশটা তো জানতে হবে। বিকাশটা জানলে পরবর্তীতে আপনি ইংলিশ পেডাগজিতে গিয়ে ভাষার বিকাশটা পড়তে পারবেন, তাই না। তো আগে এটা শেষ হবে, বাদ বাকি আমি অন্য ল্যাঙ্গুয়েজ পেডাগজি স্টার্ট করবো আর কি। তো কয়েকজনের কোয়ারিজ ছিল স্যার ইংলিশ ক্লাস কবে হবে, আই হোপ আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে। একটা প্রশ্ন আপনাদের সামনে রাখা আছে, একটু উত্তর করতে পারেন। কি বলেছে, হিউম্যান ক্যাপাবিলিটিস, হিউম্যান মানে কি মানুষের, ক্যাপাবিলিটিস মানে কি মানুষের মধ্যে ক্ষমতা, মানুষের মধ্যে বিভিন্ন ক্ষমতা রয়েছে, সাচ অ্যাজ, যেমন কীরকম ক্ষমতা, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা, প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং মানে কি সমস্যা সমাধানের ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং জটিলভাবে চিন্তন করার ক্ষমতা, কাম ডিরেক্টলি আন্ডার পারভিউ অফ ড্যাশ ডোমেন, এই যে এই বিষয়গুলো রয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে জটিলভাবে চিন্তা করা, প্রবলেম সলভিং মানে সমস্যা সমাধান, ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা, এই হাবিজাবি যে জিনিসগুলো আছে এগুলো বিকাশের কোন ডোমেনের মধ্যে পড়ছে, তাহলে এগুলো অবশ্যই কি, এগুলো অবশ্যই হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে এবার আমরা পড়বো মোটর স্কিল, হোয়াট ইজ মোটর স্কিল, তাই তো। তাহলে মোটর স্কিল যখন আমরা পড়ছি এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টেরই অংশ, ঠিক আছে। জাস্ট 1 মিনিট। বোতলটা দিন তো। কার খেলা স্যার, কার খেলা, কার ম্যাচ চলছে? প্রচণ্ড গরম এই মুহূর্তে, যদিও আমাদের উত্তরবঙ্গে কম থাকে, কম থাকার পরেও প্রচুর গরম। বৃষ্টি তো নেই, বৃষ্টি হলে তো একটু বাঁচা যেত আর কি, মানে গরম বলতে টেকা যায় না। আর সবচেয়ে বড় কথা, না আমাদের এখানে বৃষ্টি নেই। আর সবচেয়ে গরমটা আরও বেশি, আর গরম হওয়াটা আরেকটা বেশি কারণ এখানটায় প্রথমত উপরে প্রচুর লাইট থাকে আর কি, এই ক্যামেরা যা কিছু দেখছেন সব লাইটের খেলা আর কি, ঠিক আছে। উপরে বড় বড় সব প্যানেল, তাই না, এই রুমে 1 2 3 4 5 6 7টা বড় বড় লাইট, এইটার থেকে একটা একটা হিট প্রডিউস হয় আর কি। আর তারপর হচ্ছে বদ্ধ ঘর, বাইরের থেকে তো সাউন্ড আসবে, রাস্তার হর্ন এটা সেটা, চারপাশের দরজা জানলা সব বন্ধ আর কি, আরও গরমটা ম্যাক্সিমাম লাগে। তো কিছু করার নেই, হয়তো বা ভবিষ্যতে কোনো দিন এসি ফেসি হয়তো বা হবে আর কি, তখন একটু ঠান্ডায় থাকতে পারবো। বাঁকুড়ায় বৃষ্টি হচ্ছে, বাহ, বৃষ্টি হলে তো খুবই ভালো। হ্যাঁ আজকে বেশি গরম। চলুন তাহলে এবার আমরা দেখব মোটর স্কিল। তাহলে সবার প্রথম প্রশ্ন যে স্যার মোটর স্কিল মানে কি, তাহলে মোটর স্কিল, স্যার যেই মোটর খেতে খেতে যেই স্কিল আমরা আয়ত্ত করে থাকি সেটাকে মোটর স্কিল বলে? এইটাও না। স্যার মোটর সাইকেলে চড়ে যে স্কিল আয়ত্ত করি সেটাকে মোটর স্কিল বলে? এইটাও না। তাহলে মোটর স্কিল জিনিসটা কি? মোটর মানে স্যার আমরা দুটোই জানি, একটা মোটর সাইকেল আর একটা হচ্ছে মোটর যেটা আমরা খাই, মোটর বুট, এই দুটোর মধ্যে কোনোটাই না মোটর স্কিল। তাহলে এটা কোন মোটরের কথা বলছে স্যার? ও স্যার ওই বাড়িতে যে
কলের লাইনে লাগানো থাকে, জলের লাইনে মোটর লাগানো থাকে, সুইচ দিলে জল বের, ওই মোটর না, ওই মোটরও না। এই মোটর মানে হচ্ছে পেশি, এই মোটর মানে হচ্ছে পেশি। পেশি মানে কি? পেশি মানে হচ্ছে এই যে এইটা আর কি, ঠিক আছে, যেটা ভাস্কর স্যারের নেই আর কি, তাই না? পেশি মানে কি, যেটাকে আমরা মাসেল বলে থাকি, সেখানে মোটর বলতে সেই মাসেলকে বোঝানো হচ্ছে। আর স্কিল মানে কি? স্কিল মানে হচ্ছে দক্ষতা। তাহলে মোটর স্কিলের বাংলা কি হলো? মোটর স্কিলের বাংলা হচ্ছে দক্ষতা। তাহলে পেশি দক্ষতা, আমরা এই পেশি নিয়ে আলোচনা করছি, মাসেল নিয়ে আলোচনা করছি। মাসেল মানে কি? শরীরে আছে, শরীর নিয়ে আলোচনা করছি। তার মানে মোটর স্কিল কোন ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে? ফিজিক্যালের মধ্যে পড়ছে। তাহলে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে একটু আলোচনা করছি আর কি। তো মাসেল মানে শরীর রিলেটেড, শরীর রিলেটেড মানে হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানে গ্রোথ রিলেটেড। তাহলে মোটর স্কিল জিনিসটা কি সেটা বলুন স্যার। তাহলে মোটর স্কিল মানে হচ্ছে আমরা আমাদের এই যে পেশিগুলো রয়েছে, পায়ে হাতের পেশি আছে, এখানে এই পায়ের পেশি রয়েছে, আমরা আমাদের পেশির ইউজ করে সারাদিনে অনেক কাজ করি। আমি এখন লিখছি, এটা তো একটা হাতের পেশি ইউজ হচ্ছে, তো আমি হাঁটছি, পায়ের পেশি ইউজ হচ্ছে। আমরা আমাদের সারাদিনে যা কাজ করি সমস্ত কাজের পিছনেই কোনো না কোনো পেশি ইউজ হচ্ছে। এই যে পেশি ইউজ করে বিভিন্ন কাজ করছে, এটাকে মোটর স্কিল বলে। তাহলে মোটর স্কিল মানে কি, এর সংজ্ঞা কি, আপনাদের পরীক্ষায় আসবে না, শুধু মাথায় বুঝতে হবে আর কি। তাহলে মোটর স্কিল মানে কি, আমরা সারাদিনে যা কাজ করি পেশির ব্যবহার করে কাজ করি, এই পেশির ব্যবহার করে কাজ করাকে মোটর স্কিল বলে। সংজ্ঞা আসবে না, খাতায় লিখতে হবে না, একটু শুনে নিন আর কি। এবার এই মোটর স্কিলটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল। গ্রস মোটর মানে কি? গ্রস মানে হচ্ছে স্থূল, গ্রসের বাংলা হচ্ছে স্থূল, স্থূল পেশি। আরেকটা হচ্ছে ফাইন মোটর স্কিল। ফাইন মোটর স্কিল মানে কি? ফাইন মোটর বাংলা হচ্ছে সূক্ষ্ম পেশি। তাহলে মোটর স্কিলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রস মোটর, একটা হচ্ছে ফাইন মোটর। গ্রস মোটরের বাংলা হচ্ছে স্থূল পেশি, আর ফাইন মোটরের বাংলা হচ্ছে সূক্ষ্ম পেশি। জিনিসগুলোকে একটু বুঝি আর কি। যে সমস্ত কাজ করতে আমাদের বড় বড় পেশির প্রয়োজন হয়, বড় পেশি বলতে পায়ের এই যে পেশিটা রয়েছে না, এটা একটা বড় পেশি। আমি ফুটবল, যখন আমি ফুটবল একটা খেলবো আর কি, ফুটবল খেলতে গেলে আমার পায়ের এই পেশিটার প্রয়োজন হবে আর কি। তাহলে এটা একটা বড় পেশি, তাই না? তাহলে ফুটবল খেলতে গিয়ে আমার একটা বড় পেশির ইউজ হচ্ছে, তার মানে ফুটবল খেলাটা একটা গ্রস মোটরের এক্সাম্পল। এবার আমি যখন স্টাইলাস দিয়ে আপনাদের এখানটায় লিখছি আর কি, আপনাদের বোর্ডে লিখছি, কোনো কিছু একটা এক্সপ্লেন করছি, তখন কি এই আঙুলের এই পেশিগুলোর ইউজ হচ্ছে, এগুলো তো একটা পেশি, তাই না? এইগুলোর ইউজ হচ্ছে। তাহলে এই জিনিসগুলো নিশ্চয়ই পায়ের মতো বড় পেশি না, এগুলো ছোট ছোট পেশি, ক্ষুদ্র পেশি। এই পেশিগুলো খুব ক্ষুদ্র, কিন্তু পায়ের যে পেশি রয়েছে এই তুলনায় এই পেশিগুলো খুবই ক্ষুদ্র, ছোট পেশি। তাহলে এগুলোকে, এই পেশিগুলোকে বলা থাকে ফাইন মোটর স্কিল। তাহলে যেই সমস্ত কাজ আমরা বড় পেশি ইউজ করে করে থাকি, লার্জ মাসেল, তাহলে লার্জ মাসেল যেখানে ইউজ করছি সেটাকে আমরা বলি গ্রস মোটর। আর যেখানে আমরা স্মল মাসেল ইউজ করছি সেটাকে আমরা বলবো ফাইন মোটর। বাস, আর তো কিছু নেই আর কি। এইখান থেকেই প্রচুর প্রচুর প্রশ্ন সিটেটে বসে আছে, বিভিন্ন টেটে এইখান থেকেই প্রশ্ন আসে, প্রচুরবার এসছে। নিচের কোনটি ফাইন মোটরের এক্সাম্পল, নিচের কোনটি গ্রস মোটরের এক্সাম্পল, ছেলে পেয়ে তাই পারে না আর কি, তাই না? দেখুন এই যে লাগানো রয়েছে, সাইকেল চালাচ্ছে এরম করে, তাই না? কিসের ইউজ হচ্ছে? পায়ের এই পেশিটার ইউজ হচ্ছে, এই পেশিটার ইউজ হচ্ছে, নিশ্চয়ই এটা বড় পেশি, তার মানে এটা গ্রস মোটর। তারপর এই তো, এটা কি খেলা বলে, এটাকে স্কিটিং না কি বলে, এরম করে খেলছে, তাই না? পায়ের ইউজ হচ্ছে স্কিপিং, তো পায়ের ইউজ হচ্ছে, পায়ে একটা বড় পেশি, তার মানে গ্রস মোটর। এই পাশে দেখুন কলম দিয়ে কিছু একটা লিখছে, কলম মানে কি, আঙুল চলে আসছে, আঙুল একটা ছোট পেশি, তার মানে এটা ফাইন মোটর, তার মানে এটা ফাইন মোটর। মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে আর কি, বাদামের খোসা ছাড়াচ্ছে। আমরা ট্রেনে যখন আসি কী করি, বসে বসে বোরিং লাগে, বাদাম ছাড়াও আর খাও, বা বাড়িতে আপনার রান্না করার সময় মটরশুঁটি ছাড়িয়ে রান্না করেন আর কি। মটরশুঁটি ছাড়াচ্ছেন, আঙুল দিয়ে ছাড়াচ্ছেন, ছোট বেশি, তার মানে ফাইন মোটর। এই তো আপনাকে চারটা এক্সাম্পল দেবে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ এক্সাম্পল অফ ইউজিং ফাইন মোটর স্কিল। আপনাকে দেখতে হবে কোথায় ছোট বেশি ইউজ হচ্ছে, মানে ম্যাক্সিমাম ছোট বেশি বলতে আঙুলকেই বোঝায়। যা প্রশ্ন এতদিন ধরে এসছে সব সেই আঙুল দিয়ে যে এক্সাম্পল এগুলোই আছে আর কি, ঠিক আছে? বলুন। তাহলে গ্রস মোটর ফাইন মোটর কারো কোনো অসুবিধা?
হুইচ অফ দ্য ফলোয়িং is an example of using gross motor? Option A, অপশন শেষ হয়নি এখনো। করুন, কমেন্ট উত্তর জানান আপনারা। এ বি সি ডি ই। আমি ইতে ডিতে অপশন লাগিয়েছি মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ, মানে উপরের একটির বেশি সঠিক উত্তর হতে পারে। যে আপনি এটা মনে করেন ডি লাগাবেন আর কি। উপরে যদি একটির বেশি সঠিক উত্তর থাকে তাহলে ডি লাগাতে পারেন। বি বলছেন সবাই। টার্নিং পেজেস অফ এ বুক, একটা বইয়ের পৃষ্ঠা উল্টানো, নিশ্চয়ই ফাইন মোটর। স্ট্যান্ডিং অন ওয়ান লেগ, মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা, এক পায়ে, মানে পায়ের কথাই বলছি, মানে তো গ্রস মোটর হয়ে যাবে, এটা তো গ্রস মোটর। রাইটিং এ লেন্দি অ্যাপ্লিকেশন, একটা বড় একটা অ্যাপ্লিকেশন লিখছে, বড় লেখক আর ছোট লেখক লিখবে তো সেই আঙুল দিয়েই, ফাইন। কাটিং ভেজিটেবল, সবজি কাটছে, ফাইনই হবে। স্ক্রিবলিং, স্ক্রিবলিং মানে কি, ছোট বাচ্চারা দেখবেন কলম টলম পেলেই এরকম আঁকি বুকি করে আর কি, ঠিক আছে, পুরো এরকম যা কিছু পাবে সামনে, দেওয়াল টেওয়াল কিছু মানবে না আর কি, কলম পাওয়া শেষ ও দাগানো শুরু আর কি, খাতা খাতা দেওয়াল টেওয়াল যা পাবে আর কি। ছোট বাচ্চাদের এই যে কলম নিয়ে দাগানো, এটাকে স্ক্রিবলিং বলে আর কি। তাহলে ওটাও তো সেই কলম দিয়ে হাত দিয়েই করছে, তার মানে ফাইন মোটর। প্রশ্নে কি বলেছিল, গ্রস মোটর এক্সাম্পল চেয়েছিল, তাহলে কারেক্ট অ্যান্সার উইল বি বি। তাহলে বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আই হোপ গ্রস মোটর ফাইন মোটর আপনাদের ক্লিয়ার আর কি। তো আজকের ক্লাসে আমরা সিডিপি এইটুকুই আলোচনা করব, এই টপিকটা এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, মানে বিকাশের অনেকগুলো নীতি রয়েছে, বিকাশ অনেকগুলো নীতি বা অনেক কিছু নিয়ম মেনে চলে, সেই একটা নিয়ম, 15টা টোটাল নিয়ম রয়েছে, সেই 15টা নিয়ম আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট যেদিন সিডিপির ক্লাস থাকবে আর কি, সে কাল হতে পারে পরশু হতে পারে, যেদিনই হোক না কেন, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বাকি আমি সিডিপির নোটস আপনাদের কাছে এখনও চাইনি, যেদিন যে নোটস চাইবো সেদিন সেটা পাঠাবেন আর কি, বাকি আপনাদের কাছে রেডি রাখতে হবে আর কি। আমি জিওগ্রাফির নোটস চেয়েছি, যারা রেডি
করেননি বা পাঠাননি, রেডি অবশ্যই করতে হবে, টাইম টু টাইম সেটা পাঠাতে হবে আর কি। আপনার যদি কোনো কিছু কাজ ইনকমপ্লিট থাকে সেটা একবার জানিয়ে দেবেন যে স্যার আমি কমপ্লিট হয়নি, পাঠাতে পারছি না, বা এই ক্লাসটা এটা। তো এবার স্যার বলে দিয়েছে, কোনো খোঁজ খবর নেই, আমাকে পার্সোনালি মেসেজ করতে হচ্ছে আপনাকে আপনার নোটস চাওয়ার জন্য, এটা নিশ্চয়ই শোভা পায় না, তাই না? তো কারো অসুবিধা থাকতেই পারে, আমরা মানুষ, হিউম্যান, আমাদেরও অসুবিধা থাকে, আমাদেরও ক্লাস অনেকদিন অফ থাকে আর কি, সেটা জানিয়ে দিতে হবে অ্যাটলিস্ট, তাই না? যে স্যার আমি আজকে বাইরে আছি, আমি পাঠাতে পারছি না আর কি। তো আমি মেসেজ করছি আপনাকে নোটস চাওয়ার জন্য, এটা নিশ্চয়ই শোভা পায় না আর কি আমাদের, তাই না? চলুন, বাকি যা কিছু রয়েছে পড়তে থাকুন। সবার সাথে দেখা হচ্ছে তাহলে আগামীকাল। গুড নাইট সবাইকে, ঠিক আছে? চলুন, টেক লেফট। স্যার রেডি আপনার?